বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তবে আমরা কেউ স্বাভাবিক জীবন অতিবাহিত করতে পারছি না, এটা তোমরা বুঝতেই পারছো। এই কোভিড-19 করোনা ভাইরাস আমাদের জীবনকে বিপন্ন করে তুলেছে। শুধু আমাদের জীবনকে নয়, গোটা বিশ্ববাসীকে বিপন্ন করে তুলেছে। এবং গত 17 মার্চ 2020 তারিখ থেকে স্বাভাবিক যে শ্রেণীকক্ষে পাঠদান সেটাও বন্ধ রয়েছে। এই ক্ষতি পুষিয়ে তোলার জন্যই সরকার তোমাদের প্রতি সদয় হয়ে এই অনলাইন ভিডিও ক্লাসের ব্যবস্থা করেছেন। সেই জন্য সরকারকে আমরা ধন্যবাদ জানাই এবং সেই আদেশ পালন করতে গিয়ে আমাদের কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ ওলিউল আলম স্যার এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন। এই জন্যে তাকেও আমরা ধন্যবাদ জানাই। তবে তোমরা এই ভিডিও ক্লাসগুলো নিয়মিত দেখবা এবং সিরিয়াসলি দেখবা এবং তোমাদের যে পাঠ্যক্রম অনুযায়ী অন্যান্য পড়াশোনা চালিয়ে যাবে, এটাই আমরা আশা করি। আজকে এই পাঠ পরিচালনায় রয়েছি আমি, প্রফেসর মোহাম্মদ মঈনুদ্দিন, বিভাগীয় প্রধান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, রাজশাহী। আজকের ক্লাসের আমাদের পাঠ পরিচিতি। আমাদের বিষয়ের নাম ইসলামের ইতিহাস সংস্কৃতি। একটি ডিগ্রি পাস প্রথম বর্ষ এবং অনার্স প্রথম বর্ষ, এই দুই শ্রেণীর শিক্ষার্থীদের কাজে লাগবে। এই পত্রের দ্বিতীয় ক্লাস। পত্রের শিরোনাম মুসলমানদের ইতিহাস 750 থেকে 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত। ইংরেজি হিস্ট্রি অফ দি মুসলিমস 750 to 1258, the Abbasid and the regional dynasties. পেপার কোড 11-16-03 ডিগ্রি পাস কোর্সের জন্য প্রযোজ্য এবং 21-16-03 অনার্স ফার্স্ট ইয়ার কোর্সের জন্য প্রযোজ্য। আজকে আমরা আলোচনা করব আব্বাসীয় বংশের খলিফা হারুন রশিদ, বার্মাকিদের ইতিহাস, আল আমিন এবং আল মামুনের মধ্যে গৃহযুদ্ধ এবং আল মামুন সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। আমরা প্রথম ক্লাসেও এই পত্রের কিছু গ্রন্থের নাম বলেছিলাম, আবারও তোমাদের মনে করিয়ে দেওয়ার জন্য বলছি। আরব জাতির ইতিহাস মোহাম্মদ রেজাই করিম, আরব জাতির ইতিহাস শেখ লুৎফর রহমান, আরব জাতির ইতিহাস সৈয়দ আমির আলী, মধ্যযুগের মুসলিম ইতিহাস আশরাফুদ্দিন আহমেদ, কিছু ইংরেজি বইয়ের নামেও আছে। দি হিস্ট্রি অফ দি আরবস ফিলিপ কুরি হিট্টি, দি স্প্রেড অফ ইসলাম আমির আলী, a political history of the Muslims Imamuddin Essam, history of the Islamic world Hasanullah M, a short history of Saracens আমির আলী। এই বইগুলো তোমরা সংগ্রহ করে পড়ার চেষ্টা করবা। আমরা এখানে আব্বাসী বংশের তালিকা দেখাচ্ছি। এটা প্রথম ক্লাসেও দেখিয়েছিলাম যে এখানে হাসিম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পূর্বপুরুষ হাসিম থেকে এখানে দেখানো হচ্ছে। তারপরে আব্দুল মুত্তালিব, এখানে ভাগ হয়ে গেছে আবদুল্লাহ, আবু তালিব, আল আব্বাস এবং আবদুল্লাহ থেকে আলী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু তালিব থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম হাসান, ইমাম হুসাইন, আর এদিকে আবু তালিব থেকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মোহাম্মদ ইব্রাহিম, আবুল আব্বাস, আবু জাফর। এটা আসছে আল আব্বাস থেকে। আবু জাফর আবুল আব্বাস হচ্ছেন আব্বাসী বংশের প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা হচ্ছেন আবু জাফর আল মনসুর। আমরা আবু জাফর আল মনসুরের পরের তালিকা দেখছি আল মাহাদি, আল হাদি, হারুন রশিদ, আল আমিন, আল মামুন,
আল মুতাসিম, আল ওয়াসিক, আল মুতাওয়াক্কিল, আল মুনতাসির, আরও অন্যান্য খলিফা। আমরা জানি যে আব্বাসীয় বংশের টোটাল খলিফা ছিলেন মোট 37 জন। এইভাবে 37 জন খলিফার শাসনকাল শুরু হয় এবং শেষ হয়। আমাদের আজকের প্রথম আলোচনা খলিফা হারুন আর রশিদ। তার রাজত্বকাল 786 থেকে 809 খ্রিস্টাব্দ পর্যন্ত। আল হাদির মৃত্যুর পর তার ভ্রাতা খলিফা হারুন আর রশিদ 786 খ্রিস্টাব্দে খলিফা হিসেবে নিজেকে ঘোষণা করেন। তিনি সিংহাসনে আরোহণ করে কারারুদ্ধ ইয়াহিয়া বার্মাকিকে মুক্ত করে প্রধান ওয়াজির হিসাবে নিযুক্ত করেন। ইয়াহিয়ার 2 পুত্র ফজল ও জাফরও রাজদরবারে বিশেষ প্রভাব লাভ করেছিলেন। হারুন তার সময়ে পৃথিবী বিখ্যাত সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন, এতে কোনো সন্দেহ নাই। তিনি খলিফা হিসেবে 10 বার হজ অনুষ্ঠান পালন করেন এবং প্রতিবারই প্রচুর অর্থ অকাতরে দান করেন এবং প্রচুর লোককে তিনি তার এই হজের সাথী করেছিলেন। তিনি ইতিহাসে তার বিভিন্ন কার্যাবলীর দ্বারা অমর হয়ে আছেন। বিভিন্ন কারণে তিনি ইতিহাসে অত্যন্ত বিখ্যাত হয়ে আছেন। তার রাজত্বকালের বিদ্রোহ দমন সম্পর্কে বলা যায়, হারুন আর রশিদ খারিজিদের বিদ্রোহ দমন করেন। বাইজান্টাইনদের বিরুদ্ধে প্রায় প্রতি বৎসর যুদ্ধ হতো এবং খলিফা নিজে এতে যোগদান করতেন। 792 খ্রিস্টাব্দে সম্রাজ্ঞী আইরিন পর্দানে সম্মত হয়ে 4 বছরের জন্য এক যুদ্ধবিরতি চুক্তি সম্পাদন করতে বাধ্য হন খলিফা হারুন আর রশিদের সঙ্গে। কিন্তু আইরিনের পরে নাইসিফারাস গ্রিক সিংহাসনে আরোহণ করে সন্ধি বাতিল বলে ঘোষণা করেন এবং কর বাবদ প্রদত্ত অর্থ ফেরত চান। খলিফা এই পরিপ্রেক্ষিতে একটি অভিযান গ্রিকদের বিরুদ্ধে প্রেরণ করেন। মুসলমানদের আগমনে ভীত হয়ে সম্রাট আবার সন্ধি করতে বাধ্য হন খলিফা হারুন আর রশিদের সঙ্গে। কিন্তু খলিফার অন্যদিকে ব্যস্ততার সুযোগে সম্রাট বারবার সন্ধি ভঙ্গ করলে তাকে উচিত শিক্ষা দেবার জন্য এক বিশাল বাহিনী নিয়ে খলিফা গ্রিকদের বিরুদ্ধে অগ্রসর হন এবং হিরাক্লিয়া টিয়ানা অধিকার করেন। 806 খ্রিস্টাব্দে সম্রাট পূর্ব নির্ধারিত করের সঙ্গে তার পরিবারের প্রতিটি সদস্যের নামে আলাদা আলাদা কর দিতে স্বীকার করে সন্ধি করতে বাধ্য হন। এই সময় আফ্রিকা আব্বাসীয়দের হস্তগত হয় এবং কায়রোয়ানে আগলাবীয় বংশ এবং তানজিয়ারে ইদ্রিসীয় বংশ সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়। হারসামা আব্বাসীয়দের পক্ষে শত চেষ্টা করেও আর তাদের সমর্থন আনতে পারেননি। হারুন খারিজিদের বিদ্রোহ অত্যন্ত দক্ষতার সঙ্গে দমন করেন। খলিফা হারুন সমরকন্দের রাফি নামক এক ব্যক্তির বিদ্রোহ দমনে অগ্রসর হন, কিন্তু খলিফা এই সময় অসুস্থ হয়ে পড়লে 809 খ্রিস্টাব্দে 47 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। খলিফা হারুন আর রশিদের কৃতিত্ব সম্পর্কে বলা যায়, বার্মাকি বংশের প্রতি নির্দয়তাকে বাদ দিলে হারুন পৃথিবীর ইতিহাসে একজন মহান শাসক হিসেবে পরিচিত। তিনি অত্যাধিক শৌখিন, বিলাসপ্রিয় এবং দানশীল হলেও মৃত্যুকালে তিনি পরিপূর্ণ রাজকোষ রেখে যান। গ্রিকদের সাথে সংগ্রাম এবং তাতে মুসলমানদের সফলতা হারুনের খিলাফতের একটি গৌরবময় অধ্যায়, এতে কোনো সন্দেহ নেই। তবে তার খিলাফতের সবচেয়ে গৌরবময় দিক হল জ্ঞান বিজ্ঞানের উন্নতি। তার সমৃদ্ধ শাসনকালের স্মরণে রচিত হয়েছে রোমান্টিক আরব্য উপন্যাস আলিফ লাইলা। তৎকালীন ফরাসি সম্রাট শার্লিমেনের চেয়েও তাকে শ্রেষ্ঠ বলা হয়েছে। খলিফা হারুনের মৃত্যুর আগে তিনি যে মনোনয়ন দান করা যায় সে সম্পর্কে বলা যায়, খলিফা হারুন মৃত্যুর পূর্বে প্রথমে আরবীয় স্ত্রী জুবাইদার গর্ভজাত সন্তান আমিনকে এবং আমিনের পরে পার্সিয়ান স্ত্রী গর্ভজাত সন্তান মামুনকে এবং তারপরে অপর পুত্র কাসিমকে মামুনের পরবর্তী খলিফা মনোনয়ন করেন। এই মনোনয়ন লিখিত আকারে দলিল হিসেবে খলিফা হারুন পবিত্র কাবা ঘরে সংরক্ষণ করে রাখেন। যদিও আমিন খলিফা হওয়ার পরে তা কাবা ঘর থেকে আনয়ন করে ছিন্ন ভিন্ন করে ফেলেন এবং পিতার মনোনয়নকে
সম্পূর্ণভাবে অস্বীকার করেন। খলিফা হারুন তার জীবদ্দশায় আমিনকে পশ্চিমাঞ্চলের, মামুনকে পূর্বাঞ্চলের এবং কাসিম বা মুতাসিমকে মেসোপটেমিয়ার শাসনকার্য পরিচালনার দায়িত্ব প্রদান করে গিয়েছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা খলিফা হারুন রশিদের একটি চিত্র এখানে দেখছি, কল্পিত চিত্র। এবারে আমরা আলোচনা করব বার্মাকিদের পরিচয়, উত্থান ও পতন সম্পর্কে। জনৈক জাফর নামক এক ব্যক্তি বলকের বৌদ্ধ মন্দিরের প্রধান পুরোহিত থাকায় তার উপাধি ছিল বার্মাক। জাফর স্ত্রী পুত্র খালিদ সহ 705 খ্রিস্টাব্দে উমাইয়া খলিফা ওয়ালিদের রাজত্বকালে সেনাপতি কুতাইবা বিন মুসলিম কর্তৃক বন্দী হয়েছিলেন। পরবর্তীকালে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে বন্দিশালা হতে মুক্তি লাভ করেন। পরবর্তীকালে তারা আব্বাসী বংশে ওয়াজিরের পদ অলঙ্কৃত করে এই পরিবারের অকৃত্রিম বিশ্বস্ততা অসাধারণ দক্ষতার সঙ্গে আব্বাসীয়দের সেবা করেন। এই পরিবারের ইতিহাসে বার্মাকি পরিবার নামে পরিচিত। তাদের উত্থান সম্পর্কে বলা যায়, আব্বাসী খলিফা আবুল আব্বাসের খিলাফতকালে খুরাসান থেকে আগত জাফর নামে বার্মাকি পরিবারের একজন প্রতিনিধি রাজদরবারে আগমন করেন। তখন হতেই তিনি জাফর বার্মাকি বা বার্মেকি নামে পরিচিত। জাফর বার্মেকির পুত্র খালিদ আব্বাসী বংশ প্রতিষ্ঠায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। অবদানস্বরূপ আবুল আব্বাস তাকে রাজস্ব বিভাগের প্রধান কোষাধ্যক্ষ নিযুক্ত করেন। খলিফা মনসুরের রাজত্বকালেও তিনি উক্ত পদে অধিষ্ঠিত ছিলেন। খালিদ বার্মাকির মৃত্যুর পর তার পুত্র ইয়াহিয়া বার্মাকি তার স্থলাভিষিক্ত হন। ইয়াহিয়া হারুনকে এত স্নেহ করতেন যে হারুন তাকে পিতা বলে সম্বোধন করতেন। হাদির মনোনয়নে বিরোধিতা করলে হাদি ইয়াহিয়াকে বন্দী করেন। পরে হারুন খলিফা হয়ে তাকে মুক্ত করে নবসৃষ্ট প্রধান ওয়াজির পদে নিযুক্ত করেন। 17 বছর একটানা অসামান্য যশের অধিকারী প্রধানমন্ত্রী ইয়াহিয়া স্বেচ্ছায় খলিফার নিকট রাজকীয় সিল মহারাদি প্রত্যার্পণ করে অবসর জীবনের প্রস্তাব দিলে খলিফা হারুন তা গ্রহণ করে তার পুত্র ফজলকে প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করেন। ইয়াহিয়া 805 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। ইয়াহিয়া বার্মাকির 4 পুত্র ফজল, জাফর, মুসা ও মোহাম্মদ। বিশেষ দক্ষতা দায়িত্বশীলতার জন্য তারা প্রত্যেকে হারুনের রাজত্বের প্রথম দিকে বহু গুরুত্বপূর্ণ পদ অলঙ্কৃত করেন। ভ্রাতা ফজলের মতো জাফর ও হারুনের অত্যন্ত অন্তরঙ্গ বন্ধু ও বাল্য সহচর ছিলেন। হারুন জাফরকে মামুনের গৃহশিক্ষক নিয়োগ করেন। পিতা ইয়াহিয়া মৃত্যুকালে 2 পুত্র ফজল জাফরের হাতে রাজকার্য পরিচালনার ভার অর্পণ করে যান। পুত্রদ্বয় অত্যন্ত যোগ্যতার সাথে উক্ত দায়িত্ব পালন করেন। জাফরের নেতৃত্বে বার্মাকি বংশ আব্বাসীয় সাম্রাজ্যে বিপুল ক্ষমতা লাভ করে। বাগদাদে বার্মাকি বংশ অতুলনীয় প্রাসাদ তৈরি করে সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করতে থাকেন। বার্মাকি বংশের অপর 2 ভ্রাতা মুসা, মোহাম্মদ, হারুন আর রশিদের খিলাফত রাজ্যে বিভিন্ন স্থানে বহু দায়িত্বপূর্ণ পদ অধিষ্ঠিত থেকে সাম্রাজ্যের শ্রীবৃদ্ধি ও সংহতিকে সুদূর প্রসারী করেন। বার্মাকি বংশের একটানা 17 বছরের সেবা হারুনের রাজত্বকালকে স্বর্ণযুগে পরিণত করে, কিন্তু একসময় তাদের এই খলিফা হারুন রশিদের শাসনামলে পতন ঘটে। বার্মাকি বংশের পতন হারুনের খিলাফতের একটি উল্লেখযোগ্য এবং বিস্ময়কর ঘটনা। তারা সাম্রাজ্যে অপরিসীম ক্ষমতার অধিকারী হয়ে ওঠে, কিন্তু আকস্মিকভাবে জাফরকে হত্যা করা হয় এবং ক্রমাগত এই বংশের পতন হতে থাকে। জাফরকে হত্যার ব্যাপারে অনেকে বলেছেন যে খলিফা জাফরের সঙ্গে তার ভগ্নী আব্বাসার গোপন বিবাহ দেন, কিন্তু আব্বাসা একটি সন্তান প্রসব করলে খলিফা রাগান্বিত হয়ে জাফরকে হত্যা করেন। যাই হোক, একথা সত্য যে বার্মাকি বংশের জনপ্রিয়তা ও প্রতিপত্তি এই বংশের পতনের মূল কারণ।
খলিফা ফজল এবং ইয়াহিয়াকে বন্দী করে সকল বার্মাকিদের সম্পত্তি বাজেয়াপ্ত করেন। ইয়াহিয়া এবং ফজল বন্দী অবস্থায় মৃত্যুবরণ করেন। বার্মাকিরা ছিলেন পার্সিয়ান প্রভাবে প্রভাবান্বিত, ফলে তারা আরবদের চোখে ভালো হতে পারেন। এখানে আমরা বার্মাকিদের একটি চিত্র দেখছি। শিক্ষার্থীরা, এবার আমরা আল আমিন সম্পর্কে আলোচনা করব। খলিফা হয়ে আমিন এক পত্রে মামুনকে আনুগত্য প্রদর্শনের জন্য নির্দেশ দেন এবং আমিন সৈন্যদেরকে 1 বছরের বেতন অগ্রিম দিয়ে নিজেকে খলিফা বলে ঘোষণা করেন পিতার মনোনয়ন অনুসারে। অপরদিকে মামুন আমিনের আনুগত্য স্বীকার করে বার্মাকিদের আশ্রিত ফজল বিন সাহল নামক এক সুযোগ্য উপদেষ্টার সহায়তায় পূর্বাঞ্চলের একচ্ছত্র অধিপতি হিসেবে সার্থকভাবে শাসনকার্য পরিচালনা করতে থাকেন। মামুনের মাতা পারস্যের মেয়ে হওয়ায় মামুন পারস্যবাসীদের সমর্থন লাভ করেছিলেন। 2 ভাইয়ের মধ্যে বিবাদ চরমে উঠলে মামুনও নিজেকে খলিফা হিসেবে ঘোষণা করেন, ফলে তাদের মধ্যে গৃহযুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে ওঠে। আমিন ও মামুনের গৃহযুদ্ধের কারণ সম্পর্কে বলা যায়, আমিন ও মামুনের মধ্যে গৃহযুদ্ধের বেশ কিছু কারণ ছিল। আমিন ও মামুনের মধ্যে গৃহযুদ্ধ মধ্যে প্রধান কারণ হিসাবে উল্লেখ করা যায় উত্তরাধিকার নির্বাচনে সুনির্দিষ্ট নীতির অভাব। যেভাবে খলিফা হারুন রশিদ উত্তরাধিকারী নির্বাচন করে গিয়েছিলেন, এটা আসলে এই কোন্দলকেই সুদূর প্রসারিত করেছিল। খলিফা হারুন একাদিক্রমে 3 পুত্রকে উত্তরাধিকারী মনোনীত করে এবং তাদের অধীনে সাম্রাজ্যকে 3টি অঞ্চলে বিভক্ত করে ভাতৃদ্বন্দ্ব গৃহযুদ্ধের পথকে প্রশস্ত করে যান। আমিন ও মামুনের মধ্যে চারিত্রিক পার্থক্য আরেকটি কারণ ছিল। আমিন চরিত্রহীন, বিলাসী, আমোদপ্রিয় ও চঞ্চল স্বভাবের অধিকারী ছিলেন। পক্ষান্তরে মামুন চরিত্রবান, প্রগতিশীল, বিচক্ষণ, বুদ্ধিমান ও ধার্মিক ছিলেন। ভ্রাতৃদ্বয়ের এই চরিত্রগত বৈসাদৃশ্য উভয়ের মধ্যে সংগঠিত গৃহযুদ্ধের অনুকূলে কাজ করেছিল, এতে কোনো সন্দেহ নাই। আমিন কর্তৃক পিতার ইচ্ছাপত্র লঙ্ঘনও আরেকটি কারণ ছিল। খলিফা হারুন মৃত্যুর পূর্বে তার সাথে সেনাবাহিনী অর্থভাণ্ডার মামুনকে চুক্তির মাধ্যমে দান করে যান। আমিন খিলাফতে অধিষ্ঠিত হয়ে এই চুক্তিপত্র ভঙ্গ করেন। আমিন গুপ্তচর প্রতিনিধি পাঠিয়ে এবং সৈন্যদের প্রচুর উৎকোচ দিয়ে উক্ত বাহিনীকে বাগদাদে ফিরিয়ে আনেন। আমিনের এই অন্যায় আচরণে মামুন তার উপর অসন্তুষ্ট হন। কুচক্রী ফজল বিন রাবিকে আমিন উজির পদ প্রদান করেন, যে ফজল বিন রাবি এই ষড়যন্ত্রের মূল উপদেষ্টা হিসাবে ভূমিকা পালন করেন। আরব আমির ও পারসিক আমিরদের মধ্যে বিদ্বেষ আরেকটি কারণ ছিল। খলিফা আমিন তার মাতা, সমর্থক ও অমাত্যবর্গ সকলে আরবীয় ছিলেন। অপরপক্ষে মামুনের পিতা মাতা খাইজুরান, সমর্থক ও পরামর্শদাতা সকলে পারসিক ছিলেন। মামুনের সুশাসনে আমিনের ঈর্ষাও আরেকটি কারণ ছিল। আমিনের উজির ফজল বিন রাবি বিশ্বাসঘাতকতায় সেনাবাহিনী এবং অর্থ সম্পদ হতে বঞ্চিত হয়ে মামুন অসহায় অবস্থার মধ্যে পড়েন। তাই সংকটময় মুহূর্তে ফজল বিন সাহল নামক জনৈক পারসিক উপদেষ্টা প্রখ্যাত সেনাপতি হারসামা তাহির মামুনের সাহায্যার্থে এগিয়ে আসেন। আমিনের আমোদপ্রিয়তা ও রাজকার্যে অবহেলা এই ভাতৃযুদ্ধের আরেকটি কারণ হিসাবে কাজ করেছে। মামুন যখন প্রাচ্য প্রদেশসমূহে শান্তি শৃঙ্খলা নিশ্চিত করেন, তখন অদূরদর্শী উদাসীন আমিন বিলাস বাসনে মত্ত ছিলেন। আমিন তার ও তার উজির ফজল বিন রাবির কুশাসনের ফলে সাম্রাজ্য ধ্বংসের মুখে ধাবিত হচ্ছিল। ফজল বিন রাবির খিলাফত লাভের উচ্চাকাঙ্ক্ষাও আরেকটি কারণ ছিল। আমিনের উজির মামুনকে সব সময় প্রতিদ্বন্দ্বী মনে করতেন, সুতরাং মামুনের ধ্বংসসাধনী উজিরের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায়। মনোনয়নপত্র বাতিল করাও আরেকটি কারণ ছিল। আমিন মামুনের পিতার কাছ থেকে প্রাপ্ত 1 লক্ষ দিরহাম ব্যক্তিগত সকল
প্রকারের সম্পত্তি বাজেয়াপ্ত করেন। এছাড়া মামুনকে প্রাচ্যের শাসনকর্তার পদ থেকে অপসারণ, মামুনের 2 পুত্রকে হত্যার ষড়যন্ত্র এই গৃহযুদ্ধের আরেকটি কারণ। আল আমিন ছিলেন আল মামুনের নিকট দুর্বল। আমিন এবং মামুন একে অপরের নাম বাদ দিয়ে খুতবা পাঠ করার নির্দেশ দেন। অবশেষে আমিন তার পিতা কর্তৃক কাবা ঘরে সংরক্ষিত দলিল, যাতে আমিনের পরে মামুনের খলিফা হবার কথা ছিল, তা আইনে প্রকাশ্যে ছিঁড়ে ফেলেন। প্রকৃতপক্ষে আমিন অযোগ্য, বিলাসপ্রিয় এবং দায়িত্বহীন শাসক ছিলেন। তিনি সুন্দরী নারী এবং গায়িকাদের সাহচর্য পছন্দ করতেন এবং তাদের সাহচর্যে দিন অতিবাহিত করতেন। তিনি প্রায় ইসলাম বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকতেন। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা বাগদাদের একটি চিত্র দেখছি স্লাইডে। এবারে আমরা আলোচনা করব আমিন এবং মামুনের মধ্যে বিভিন্ন কারণে যে গৃহযুদ্ধ সংঘটিত হয়, এই গৃহযুদ্ধের বর্ণনা বা ঘটনা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। বিভিন্ন কারণে ভ্রাতৃদ্বয়ের মধ্যে সশস্ত্র যুদ্ধ আরম্ভ হয়, যেটা আমরা কারণগুলি আগে জেনেছি। আমিন আলী বিন ইসার নেতৃত্বে ভ্রাতা মামুনের বিরুদ্ধে 50,000 সৈন্যের একটি বিশাল বাহিনী প্রেরণ করেন। মামুনের সেনাপতি তাহির বিন হুসাইন 811 খ্রিস্টাব্দে রাভি নামক স্থানে সংগঠিত যুদ্ধে আমিনের সেনাবাহিনীকে শোচনীয়ভাবে পরাজিত করেন। যুদ্ধে আমিনের সেনাপতি আলী বিন ইসা নিহত হন। ইতিমধ্যে মামুনের সেনাপতি তাহির ক্রমাগত অগ্রসর হচ্ছিলেন। আমিন কয়েকবার তার বিরুদ্ধে সৈন্য প্রেরণ করেও ব্যর্থ হন। ক্রমে মক্কা, মদিনা সহ সমস্ত আরব ভূমিতে মামুনের আধিপত্য বিস্তার হতে থাকে। টাইগ্রিস নদী পার হয়ে তাহির বাগদাদের নিকটবর্তী ওয়াসিত দখল করেন। এই সময় শুধু বাগদাদ ছিল আমিনের অধীনে। প্রায় 1 বছর বাগদাদ অবরোধ থাকার পর তাহির বাগদাদের সাথে বাহিরের সম্পর্ক ছিন্ন করে দেন। 50 বছরের সাধনায় বাগদাদ যে স্বপ্নপুরী তৈরি হয়েছিল, 1 বছরের মধ্যে তা ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায়। বাগদাদবাসী প্রায় সকলেই আমিনের পক্ষ ত্যাগ করতে শুরু করে। তাই ক্রমাগত নগরের ভিতর অগ্রসর হতে থাকলে আমিনের সেনাপতিগণ তার নিকট আত্মসমর্পণ করতে লাগলেন। অবশেষে আমিন মামুনের নিকট আত্মসমর্পণের সিদ্ধান্ত গ্রহণ করলেন। আমরা এখন জানব আমিনের পরাজয় ও মৃত্যু কিভাবে ঘটে সেটাই। আমিন স্থির করলেন যে তিনি তাহিরের নিকট আত্মসমর্পণ করবেন না, বরং পিতার বন্ধু হারসামার নিকট আত্মসমর্পণ করবেন। তদনুযায়ী রাজকীয় পোশাকাদি তাহিরের নিকট প্রেরণ করলেন এবং নিজে হারসামার নিকট আত্মসমর্পণ করলেন। এতে উভয় সেনাপতি সন্তুষ্ট থাকলেন, তাতে সন্দেহ নাই। কিন্তু রাত্রের অন্ধকারে কতিপয় উগ্রপন্থী পারসিক কর্তৃক হতভাগ্য আমিন মর্মান্তিকভাবে নিহত হন। এভাবে 813 খ্রিস্টাব্দে মাত্র 4 বছর 8 মাস গোলযোগপূর্ণ রাজত্বের পর আমিনের খিলাফতের সমাপ্তি ঘটে। আমরা এখন জানার চেষ্টা করব গৃহযুদ্ধে আমিনের পরাজয়, মামুনের জয়ের প্রধান কারণ কি। ভ্রাতার উপর মামুনের এই বিজয়কে উমাইয়াদের অর্থাৎ আমিনের উপর মামুনের এই বিজয়কে উমাইয়াদের উপর আব্বাসীয়দের এবং আব্বাসীয়দের উপর পারস্যবাসীদের বিজয়ের সাথে তুলনা করা যেতে পারে। কারণ আমিনের মা ছিলেন আরাবিয়ান এবং মামুনের মাতা ছিলেন পার্সিয়ান। আমিন এবং মামুনের গৃহবিবাদ মূলত আরবীয় এবং পারসিকদের গৃহবিবাদ। পারস্যবাসীদের কয়েকজন যোগ্য সেনাপতির সাহায্য পেয়েছিলেন বলে মামুনের পক্ষে জয়লাভ করা সম্ভব হয়েছিল। আমিনের ব্যক্তিগত অযোগ্যতা, বাগদাদের সুযোগ্য সেনাপতির অভাব, সময়মতো প্রতিপক্ষের বিরুদ্ধে আক্রমণাত্মক কার্যে লিপ্ত না হওয়া প্রভৃতি কারণে আমিনের ভাগ্য বিপর্যয় ঘটে এবং মামুনের জয় সম্ভব হয়। আমরা যে বাগদাদ নগরী টাইগ্রিস নদীর তীরে, সেই বাগদাদ নগরীর একটি মনোরম দৃশ্য দেখছি, যে কীভাবে সুন্দরভাবে নদীটি ইউটার্ন করে যেদিক থেকে এসেছে সেদিকে আবার ধাবমান হয়েছে।
প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা খলিফা আল মামুন সম্পর্কে আলোচনা করব। খলিফা আল মামুন, যার রাজত্বকাল ছিল 813 থেকে 833 খ্রিস্টাব্দ পর্যন্ত। আমিনের পতনের পর তার ভ্রাতা আবদুল্লাহ বা মামুন খলিফা হন। তার 20 বছরের খিলাফতকে দুই ভাগে ভাগ করা যায়। তিনি 6 বছর মারভে অবস্থান করে দর্শন অন্যান্য জ্ঞান চর্চায় অতিবাহিত করেন। এই সময় মন্ত্রী ফজল বিন সাহলের শাসনে সাম্রাজ্যের চতুর্দিকে বিদ্রোহ বিশৃঙ্খলা দেখা দেয়। এই বিশৃঙ্খলা অরাজকতার সংবাদে মামুন মারভ ছেড়ে 819 সনে বাগদাদে প্রবেশ করে নতুনভাবে খিলাফতের আনুগত্য লাভ করে বাকি 14 বছর কৃতিত্বের সাথে শাসনকার্য পরিচালনা করেন। মামুনের রাজত্বকালে প্রথম 6 বছরের প্রধান ঘটনাবলীর মধ্যে অন্যতম ছিল নাসরের বিদ্রোহ, ইরাকে আলী বংশীয়দের বিদ্রোহ, হারসামার হত্যা, মোহাম্মদকে খলিফা ঘোষণা ইত্যাদি ইত্যাদি। নাসর নামে এক আরব নেতা আমিনের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য বিদ্রোহ ঘোষণা করে কয়েক বছর যাবৎ এশিয়া মাইনরের সীমান্তবর্তী অঞ্চল শাসন করেন। 5 বছর পরে তাহিরের পুত্র আবদুল্লাহ নাসরকে পরাজিত বন্দী করে মামুনের নিকট প্রেরণ করেন। পরবর্তী বছর আবু সারায়রার কুফা অধিকার করে আলীর জনক বংশধরকে শাসকরূপে প্রতিষ্ঠিত করে কার্যত নিজেই শাসন করতে থাকেন। হারসামা সায়ারকে বিতাড়িত করেন। অবশেষে টাইগ্রিস নদী পার হবার সময় সারাইয়া ধৃত হলে তার ছিন্নমস্তক মামুনের নিকট পাঠিয়ে দেওয়া হয়। সেনাপতি হারসামা বিভিন্ন বিদ্রোহ কৃতিত্বের সাথে দমন করে সোজা মারভে খলিফা মামুনের নিকট গমন করেন। তিনি সাম্রাজ্যের সমস্ত বিবরণ খলিফাকে অবহিত করেন, যা মন্ত্রী ফজল গোপন রেখেছিলেন। এতে মন্ত্রী রাগান্বিত হয়ে মারভে গিয়ে মামুনকে হারসামার বিরুদ্ধে কুমন্ত্রণা দিলে খলিফা বিশ্বাস করে হারসামাকে বন্দী করান। বন্দী অবস্থায় ফজল হারসামাকে হত্যা করেন। মামুন শিয়াদের অষ্টম ইমাম আলিয়ার রিজাকে তার উত্তরাধিকারী মনোনীত করেন। তিনি তার সঙ্গে নিজ কন্যার বিবাহ দেন। এই বিবাহের পর থেকে আব্বাসীদের প্রতীক চিহ্ন কৃষ্ণবর্ণ পরিত্যাগ করে ফাতেমীয়দের প্রতীক সবুজ বর্ণ রাজকীয়ভাবে ধারণ করবার আদেশ প্রচারিত হয়। আব্বাসীয় রাজ্যে খলিফা প্রকৃত অবস্থা উপলব্ধি করে বাগদাদে এসে নিজ হাতে 819 খ্রিস্টাব্দে ক্ষমতা গ্রহণ করেন। পথিমধ্যে আলিয়ার রেজা মারা যান, ফলে তারা সবুজ পতাকার পরিবর্তে আবার কৃষ্ণ পতাকা গ্রহণ করেন। মামুনের শাসনের শেষের 14 বছর সম্পর্কে বলা যায়। মামুনের রাজত্বকালে হাসান বিন সাহল প্রধানমন্ত্রিত্বের পদ অলঙ্কৃত করেন। হাসানের কন্যা বুরানকে মামুন বিবাহ করেন। এই বিবাহে খরচের কোনো অন্ত ছিল না। তার শাসনকালে জ্ঞান বিজ্ঞানের অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছিল বলে এই যুগকে অগাস্টান যুগ হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। মামুন মনে করতেন যে শিক্ষা সংস্কৃতির উন্নতির মধ্যেই মানুষের প্রকৃত সুখ ও শান্তি নিহিত। তিনি নিজে একজন দার্শনিক ছিলেন। তিনি মুতাজিলা মতবাদের পৃষ্ঠপোষকতা করেছিলেন। তার পৃষ্ঠপোষকতায় অনেক প্রাচীন গ্রিক, পাহলবীয়, সংস্কৃত গ্রন্থ আরবিতে অনুদিত হয়। শুধু অনুবাদই নয়, এই সময় মুসলমানরা অনেক মৌলিক গ্রন্থ রচনা করেন। হাদিসবেত্তা ইমাম বুখারী, ঐতিহাসিক আল ওয়াকিদি ও আইনবিদ শাফি ও হাম্বল এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু জীবনী সংগ্রাহক এই যুগের ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন। মামুন বাগদাদের অনুবাদ বিভাগ বাইতুল হিকমাকে সত্যিকার জ্ঞান সমুদ্রে পরিণত করেন। খলিফা মনসুর এই অনুবাদ বিভাগ খুলেছিলেন। হারুনের আমলে তা শত শাখায় প্রসারিত হয় এবং মামুনের সময় তা সম্পূর্ণ হয়। এই জন্য বলা হয় জ্ঞান বৃক্ষ। আব্বাসীয় আমলের জ্ঞান বৃক্ষ খলিফা আল মনসুর রোপণ করেছিলেন এবং এই বৃক্ষকে লালন পালন করেন খলিফা হারুন রশিদ এবং এটা ফুলে ফলে পরিপূর্ণতা লাভ করে খলিফা আল মামুনের সময়। যার জ্ঞান বিজ্ঞানের উদার পৃষ্ঠপোষক মামুন 830 খ্রিস্টাব্দে মারভে বাইতুল হিকমা প্রতিষ্ঠা করেন। বাইতুল হিকমা অনুবাদ ব্যুরো
শিক্ষায়তন ও লাইব্রেরি এই তিন ভাগে বিভক্ত ছিল। প্রখ্যাত পণ্ডিত হুনাইন ইবনে সাকে প্রতিষ্ঠানের মহাপরিচালক নিযুক্ত করেন। মোট কথা এই সময় ইতিহাস বিদ্যায় ধর্ম, দর্শন, হাদিস, ভাষাতত্ত্ব, জ্যোতির্বিজ্ঞান, গণিত, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, ভূগোলশাস্ত্র, সাহিত্য, চিকিৎসা শাস্ত্র, হস্তলিপি প্রভৃতি বিষয়ে প্রভূত উন্নতি সাধিত হয়। এইসব বিভিন্ন দিক বিবেচনা করে মামুনের রাজত্বকালকে মুসলিম সভ্যতা স্বর্ণযুগ বা দি গোল্ডেন এজ অফ ইসলামিক সিভিলাইজেশন বলা হয়। খলিফা মামুন 833 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করলে তার গৌরবময় শাসনকালের সমাপ্তি ঘটে। শিক্ষার্থীরা, এই প্রখ্যাত বাইতুল হিকমার একটি চিত্র আমরা স্লাইডে দেখছি। পরবর্তী স্লাইডে the round city of Baghdad built by the Abbasid Caliph al-Mansur in AD 762 to 767। এই গোলাকার বাগদাদ নগরীর একটি চিত্র আমরা দেখছি। শিক্ষার্থীরা, আজকের আলোচনা এ পর্যন্তই ছিল। এবারে ধন্যবাদ দেওয়ার পালা। সকলকে ধন্যবাদ। তবে ধন্যবাদ দেওয়ার আগে আবারও বলি, তোমরা যেখানে যেভাবে অবস্থান করছো ভালো থাকো, বাড়িতে থাকো, নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, পরিবারের অন্যান্য সদস্যদের পরিচ্ছন্ন থাকতে উৎসাহিত করো। পরিবারের বয়স্ক যেমন মা বাবা, দাদা দাদি, নানা নানি, অন্যান্য যারা আছেন তাদের যত্ন নিবা। একান্ত প্রয়োজনে বাইরে যেতে হলে অবশ্যই ভালো মানের মাস্ক ব্যবহার করবা এবং স্বাস্থ্যবিধি মোতাবেক শারীরিক দূরত্ব বজায় রাখবা। আর ইতিমধ্যে যারা এই প্রাণঘাতী কোভিড-19 মৃত্যুবরণ করেছে সবাই আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আক্রান্ত হয়ে যারা চিকিৎসাধীন আছে তাদের সুস্থতা কামনা করছি, যেন বাংলাদেশ সহ গোটা বিশ্ববাসীকে আল্লাহ এই করোনার বিপর্যয় থেকে অচিরেই মুক্তি দেন। I wish Allah to save the whole world, including Bangladesh, from this catastrophe soon. Thanks everyone. See you soon, inshallah.